হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেলি ব্লগ। এটা হচ্ছে আমার জীবনের প্রথম ট্রেকিংয়ের ব্লগ এবং আমরা গিয়েছিলাম শিবপুরি নাগার্জুনা ন্যাশনাল পার্ক সুন্দরীজালে। সকালবেলায় ঘুম থেকে উঠে যথারীতি ব্রেকফাস্ট করতে চলে যাওয়া এবং 8টার মধ্যেই গোসল করে রেডি হয়ে যাওয়া। এটা হচ্ছে আমাদের চায়ের এরিয়া ব্রেকফাস্টের এবং এতে মশলা টিটা খুবই মজা। এরপরে আমরা হেঁটে হেঁটে পার্কিংয়ের দিকে যাচ্ছি। আমাদের মাইক্রোবাসটা এসেছে, এই যে এটাতে করে আমরা যাব। তবে ট্রেকিংয়ের জন্য আমরা আগের দিন ট্রেকিংয়ের যে সকল দোকান আছে এখানে প্রচুর দোকান আছে যেখান থেকে আপনি ক্যাম্পিং গিয়ার, ট্রেকিংয়ের বিভিন্ন কাপড়, বুট অনেক কিছু কিনতে পারবেন। সেখান থেকে আমরা দুটো লাঠি নিয়ে নিয়েছিলাম। এই যে লাঠির কথা বললাম যেটা দিয়ে আপনি পাহাড়ে উঠবেন, এই লাঠিগুলো কিন্তু আপনি কিনতে পারবেন। সেটা হচ্ছে 1200 রুপিতে দুটো, আবার এটা হায়ারও করা যায়। তো আমরা খুঁজতে খুঁজতে আমরা দেখলাম যে কিছু কিছু দোকানে এই লাঠিগুলো ভাড়া দেয় এবং আপনার এক একটা লাঠি 100 রুপি করে। তো আমরা দুটো লাঠি নিয়েছিলাম 200 রুপি করে। এইটা আননেসেসারি কেনার কোনো মানে হয় না। একদিন দুদিনের জন্য আপনি এই লাঠিটা ভাড়া নিতেই পারেন 200 রুপিতে। এরপরে আমরা ঢুকে গেলাম শিবপুরি নাগার্জুনা ন্যাশনাল পার্কে। সুন্দরীজাল, এটা হচ্ছে এই মানে পাহাড়ের নাম। এটাতে আমরা উঠবো। তো এই উঠার জায়গাটাতেই মানে এটা এত খাড়া, মানে যে জায়গায় আমাদের মাইক্রোবাস থেমেছে সেখান থেকে এইটুকু উঠেই আমার মনে হয়েছে যে আমি কুইট করি, কারণ আমার পক্ষে সম্ভব না, অসম্ভব খাড়া। মানে আমি এতটা দূর হাঁটবো কী করে এটা আমি বুঝতে পারছিলাম না। এবং ছাতা নিয়েছিলাম, আমি এখান থেকেই কিনেছি ছাতাটা। এখান থেকে আপনার টিকিট নিতে হবে। সার্ক এরিয়ার লোকজনের জন্য টিকিটের দাম কম, ফরেনারদের জন্য বেশি। আমরা সম্ভবত 500 টাকা করে টিকিট নিয়েছিলাম। এবং এই যে বড় পাইপটা দেখছেন, এইটা হচ্ছে একমাত্র পানির সোর্স পুরো কাঠমান্ডুতে। এবং এই পানিটা এখানের এই সুন্দরীজালের এখানে যে পাহাড় থেকে যেই পানি পড়ে, যেই ঝর্ণা, সেই ঝর্ণার পানিটা এটা দিয়ে যায়। এবং এখানে একটা বড় বাঁধও আছে। তো এটাই একমাত্র সোর্স কাঠমান্ডুর। এই সুন্দরীজালের এই পাহাড়গুলো সবই কিন্তু হচ্ছে পাথরের, একদম শক্ত পাথর। এখানে উঠতে যে আমার জান, জীবন, জিহবা সব বের হয়ে গেছে, কারণ এত খাড়া এবং এটা মানে অলমোস্ট ইম্পসিবল একটা ট্রেকিং ছিল আমার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে সিটি, ওখান থেকে কিন্তু হেঁটে এসেছি এই পর্যন্ত। এখনও আরও বহু দূর বাকি। এটা হাঁটতে বা উঠতে আপনার মিনিমাম 4 থেকে 6 ঘন্টার মতো লাগে। আমাদের 4.5 মানে 5 আওয়ার্সের কাছাকাছি লেগেছে, কারণ আমি ব্রেক দিয়ে দিয়ে হেঁটেছি। একবারে এটা ইম্পসিবল আমার জন্য। কিছু কিছু জায়গায় সিঁড়ি আছে, কিছু কিছু জায়গায় এই যে একেবারেই পাথরের। এবং এই ফুল গাছটা আমি জানি না কি, পুরো পাহাড় জুড়ে এই ফুল গাছটা, মানে নিচে নিচে চারিদিকে পাহাড়ে ফুল পড়ে আছে। কিছু কিছু জায়গা এইরকম পাথরের। তো এটা হাঁটাটা খুবই ডিফিকাল্ট ছিল। আর যেহেতু আমি আসলে কোনো রকম এক্সারসাইজ করি না এবং আমি ওভারওয়েট, ট্রেকিং করার জন্য কিন্তু আপনি যদি ওভারওয়েট হন তাহলে খুব ডিফিকাল্ট হয়, খুবই। মানে এটার জন্য আসলে বডির ফিটনেস খুব ইম্পর্ট্যান্ট এবং আমার তো বডিতে কোনো ফিটনেস নাই। আমি জানি না আমি কাজটা কী করে করেছি, মোটামুটি একটা দুরূহ কাজ ছিল। এই যে এই জায়গাটায় আমরা এখন লাঞ্চ করব, এটাও কিন্তু অনেক উপরে। লাঞ্চ করব মানে আমরা আবার এখানে লাঞ্চ অর্ডার করে একদম টপ পর্যন্ত যাব, যে ফিরে এসে আবার এখানে লাঞ্চ করব। সো এখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা চা খেলাম। আমি এই ট্রেকিংয়ের একটা বিস্কিট আমি খুঁজে পেয়েছিলাম, এটা এদের এখানেই বানানো কোকোনাট কুকিজ, সেটা আমি থামেল থেকে কিনেছিলাম। এরপর ম্যাগি নুডলস নিলাম, চলে টাইপের, খুব একটা মজা না। তো ট্রেকিং বিস্কিটটা সবাই খুব মজা পেয়েছে যে কোথায় পেলাম এটা আমি। এবং সেখানে লেখা ছিল হাই এনার্জি ভ্যালু এবং গুড ফর ট্রেকিং। এইটা হচ্ছে মানে পুরোটা পাহাড়ি রাস্তারই পাশে এরকম বাড়ি আছে। যেহেতু এটা এখনও টপের কাছাকাছি না, টপ এরিয়ার বাড়িগুলো আবার ছোট 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 একটু ডিফারেন্ট। এটা হচ্ছে মিড টপ। এবং দেখেন গোলাপের গাছগুলো, মানে ঢাকা শহরে আমি ছাদে অনেক চেষ্টা করেছি এত সুন্দর গোলাপ আনার, আমার হয় না। আর এখানে কিভাবে গোলাপ ফুটে রয়েছে তোড়ায় তোড়ায়। ওই যে নিচে, ওখান থেকে কিন্তু হেঁটে এসেছি।
মানে আসলে এটা ইম্পসিবল। আমি যতখানি উপরে উঠছিলাম আমি ততবারই ভাবছিলাম মানে কিভাবে উপরে উঠছি। এবং আমার যেহেতু আর্লি আর্থারাইটিস, আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, খুব প্রবলেম হয়। তারপরেও কীভাবে ওভারকাম করেছি আমি জানি না। এই যে পথগুলো এখন কিন্তু একটু এরকম হয়ে গেছে এবং কোনো রেলিং ট্রেলিং কিছু নেই। এখন খুবই ন্যারো হয়ে একদম হয়ে উঠে যাবে রাস্তাগুলো, কিন্তু খুব ভাল লাগছিল, সুন্দর বাতাস। হাঁটতে হাঁটতে আপনি ঝর্ণার শব্দও শুনতে পাবেন। মাশরুমস, এইটা হচ্ছে একদম টপ থেকে পুরো ব্যাপারটা এরকম লাগে দেখতে। এটা 2300 মিটার, কিন্তু আমি আসলে 2000 মিটার পর্যন্ত উঠতে পেরেছি, 2300 পর্যন্ত উঠতে পারিনি। চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু তারপর মনে হচ্ছে ব্যাক করি, কারণ এরপর আরও খাড়া হচ্ছিল। এটা আমরা ব্যাক করছিলাম, আবার একটু মাশরুমে ভিডিও করে নিলাম। এখন এখানে থেমে আমরা লাঞ্চ করব। আমাদের সাথে আরেকজন ফরেনার ছিল, তার নাম ছিল রব হচ্ছে নেটফ্লিক্সে একটা সিরিজ আছে সুটস, সেই সুটসের ওয়ান অফ দ্য স্ক্রিপ্ট রাইটার। সো ও এসেছে হচ্ছে লস অ্যাঞ্জেলস থেকে, এবং ও আমার হাজব্যান্ডের সাথে একটা কোর্স করছে মেডিটেশনের। তো সে জানতে পেরে সে এখানে আমাদের সাথে অ্যাড হয়েছে, এবং খাবারটা ভীষণ মজা ছিল। খুবই সিম্পল খাবার, কিন্তু ওদের এখানে ভেজিটেবল খুবই মজা করে রান্না করে, আমি জানি না কীভাবে। যে আমরা সবাই একটু ছবি তুললাম, এবং আমাদের সাথে একজন শেরপা ছিলেন। একজন কাউকে নিয়ে আসাটা সাথে ভালো, কারণ এটা অনেক উপরে, তো একটু ডিফিকাল্টিস হতে পারে। এবং শুরুর দিকে আমার যেটা হচ্ছিল সেটা হচ্ছিল যে আমার ভীষণ বমি পাচ্ছিল। আমি যত উপরে উঠছিলাম, একে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, এবং আমার বমি আসছিল। এই পর্যন্ত আমি যতগুলো পাহাড়ে উঠেছি, যেমন আমি গন্ডোলাতে করে কাশ্মীরে টপ পাহাড়ে গিয়েছি, সুইজারল্যান্ডে গিয়েছি, এবং সব জায়গায় কিন্তু আমার খুবই বমি আসে এবং আমার খুব ব্রিদিং প্রবলেম হয়। এখানেও সেম হচ্ছিল, বাট আস্তে আস্তে ঠিক হয়েছে। এটা হচ্ছে পুরনো বাঁধ, এই পানির এইটুকু জায়গা পেরিয়ে তারপর আপনার আবার ওপাশ দিয়ে কিন্তু যেতে হয় উপরে। তো এটা হচ্ছে পুরনো একটা বাঁধ, এখন নতুন বাঁধ হচ্ছে। আর আমাদের সাথে সাথে নেপালি আর্মির নারী এবং পুরুষ আর্মি অনেকেই উঠছিল, এবং আমি তাদের দেখছিলাম যে তাদের জিভ বের হয়ে যাচ্ছে উঠতে যেয়ে। আমি বুঝলাম না কেন, ওদের তো প্রচণ্ড ফিটনেস থাকার কথা, বিকজ আর্মি রেগুলার এক্সারসাইজ করে। সেখানে আমি কি করে উঠলাম, এটা স্টিল আমার কাছে একটা বড় বড় সারপ্রাইজ। বাট জঙ্গলটা এত সুন্দর, পাহাড়ের পাশ দিয়ে খুব সুন্দর গাছ, এবং গাছের স্ট্রাকচারগুলো এমনভাবে গাছগুলো উঠেছে, অনেক পুরনো, দেখতে আপনার ভীষণ ভালো লাগবে। আমি আবার একটু থেমে থেমে নামছিলাম, কারণ নামার সময় আবার আপনার নিতে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ে। এখানে ছোট ছোট মন্দির আছে, আমরা ওঠার সময় মন্দিরটা দেখেছিলাম, নামার সময়ও, কারণ ওঠা নামার একই পথ। এটা একটা শিব মন্দির। আমি কাউকে এখানে পুজো করতে দেখিনি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যেখানে মানুষ পুজো দিতে আসে। আরেকটা মন্দিরও দেখেছিলাম, কিন্তু ওটা আরেকটু উপরে, ওটায় আর ওঠা হয়নি আমাদের। একটু আগে যে ঝর্ণার শব্দটা শুনলেন, এখান থেকে পুরোটা সময়ই এই পাহাড় দিয়ে যাওয়ার সময় আপনি এই শব্দটাই শুনতে পাবেন, এবং এটা খুবই সুদিন একটা ফিলিং দেয়, খুব আরাম লাগে। এই সেই পানির পাইপ, যেটা আগেও দেখিয়েছি, এটা দিয়ে ওই যে দূরের পুরো কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে, সেখানে এই পানিটা যায়। আমরা নেমে আসছি, নামার সময় যে ধরনের ঘর বাড়িগুলো দেখা যায়, এবং সেটাও কিন্তু অনেক উপরে। এখন যে নামছি আমরা, অনেক উপরে কিন্তু এটাও। নামতে নামতে এরকম ছোট ছোট বাসা থাকে, তার সামনে অনেকেই বসে থাকে, এখানে যা ফলন হয় বা গাছে ফল হয় সেগুলো নিয়ে একটু
একটু কোক পেপসি এরকম অনেক কিছু নিয়ে। তো এটা হচ্ছে আলু বোখরা ফল, আমি এটা নিলাম এবং এটা খেতে এত মজা ছিল, 50 রুপিজে একটা প্যাকেট। তারপর আরেকটা বাসার সামনে এরকম গোলাপের বাগান দেখলাম, সেটা একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। কিন্তু গোলাপের রঙগুলো এত চমৎকার, এখানে খুব একটা গন্ধ নেই কিন্তু অসম্ভব সুন্দর গোলাপগুলো। এই ফুলটা তো দারুণ ভালো লেগেছে, আমি জানি না এটা কি পাহাড়ি ফুল। এই বাসাটা দেখে তো আমি মুগ্ধ, এত সুন্দর করে এত উপরে এই ইট বালু রড সিমেন্ট এনে কী করে বাসা বানায়, খুবই সুন্দর। খুব যে বড় এরিয়া নিয়ে তা না, কিন্তু খুব সুন্দর করে বাসাটা বানানো। এরপরে আমরা নেমে আসলাম, এখন আমরা যাচ্ছি। প্রথমে আমাদের সাথে যে রব ছিল ওকে আমরা ড্রপ করতে যাব। ও উঠেছে একটা এয়ারবিএনবিতে এবং সেটা চালাচ্ছে একজন ইটালিয়ান ভদ্রমহিলা এবং ভদ্রলোক। ও নেপালিজ কোনো এয়ারবিএনবিতে ওঠেনি, আমরা যেহেতু কখনোই এয়ারবিএনবিতে উঠিনি, কিন্তু আমার খুব একটাই ইচ্ছা আছে এক্সপিরিয়েন্সটা নেওয়ার। তো আমরা রবকে বললাম যে তোমার এয়ারবিএনবিটা আমরা একটু দেখতে চাই। ও বললো অবশ্যই, শিওর, তোমরা আসতে পারো। তো ঢুকতেই এরকম একটা বাগানের মতো আছে, মানে এই পাথওয়েটা আমার খুব ভালো লেগেছে। আমি জাস্ট এইটুকু ভিডিও করেছি, ভেতরটা করিনি, কারণ ফরেনাররা প্রাইভেসি খুবই পছন্দ করে। আমি ওদের কাউকে জিজ্ঞাসাও করিনি আমি ভিডিও করতে পারি কি না, কারণ আমি অন্যকে আসলে ডিস্টার্ব করতে চাই না আমার ব্লগের জন্য। এরপরে আমরা ফিরে আসলাম আমাদের হোটেল রামাদাতে, একটু রেস্ট নিয়ে গোসল টোসল করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি ডিনারে। আমার হাজব্যান্ড যাদের সাথে কোর্স করছে মেডিটেশনের, তার মধ্যে রব এবং একটা মেয়ে প্রফেসর আছে। ও হচ্ছে ভিয়েতনাম একটা ইউনিভার্সিটি প্রফেসর, ওর নাম হচ্ছে এবেনি। ওদের সাথে ডিনার প্ল্যান করা রয়েছে। তো আমার হাজব্যান্ড রেডি হয়ে আগে চলে গেছে, আমি আর আমার ছেলে পরে রেডি হয়ে আমার হাজব্যান্ডকে মিট করতে যাচ্ছি এবং ওদের সাথে ডিনার করতে যাচ্ছি। এবং আমি প্রচণ্ড খুশি, এই 2000 মিটার উঠেছি, এটা আমার জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এবং আমার এনার্জি লেভেল চিন্তা করেন, 5 ঘন্টা হেঁটে এসে কিন্তু আমি আবার গোসল করে বেরিয়েছি কোনো রকম রেস্ট ছাড়া। ঝামেলার ভেতর দিয়ে ডিনারে যাওয়ার সময় দেখলাম যে একটা চাইনিজ গন্ডগোল করেছে বলে পুলিশ থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপরে এই যে আমি এখান দিয়ে চলে যাব হচ্ছে উপরে বসে খাবো, কিন্তু সেই ভিডিওটা করিনি অবশ্যই প্রাইভেসির জন্য। আমি প্রচণ্ড খুশি, আমি নিজেকে ট্রিট দিয়েছি যে এত বড় একটা বিশাল কাজ এবং নিজেকে এই পর্যন্ত পুশ করে এটা যে করতে পেরেছি, এটা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। আই এম সো হ্যাপি।